আজকের গল্পটি তাইওয়ানের একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যাকে প্রথমবার 1998 সালের মার্চ মাসে একটি পরিবার তাদের ক্যামেরায় ধারণ করেছিল। এই ভিডিওটির একেবারে শেষে আমি এর সত্য ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলবো, যেখানে আপনাদের সেই মানুষের আসল ভিডিও ফুটেজও দেখাবো, যিনি সত্যি ওই ভয়ঙ্কর আত্মার প্রথম শিকার হয়েছিলেন, এবং সেই শকিং ভিডিওটাও ব্যাখ্যা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গল্পটি শুরু হয় একটি ঘন ও রহস্যময় বন দিয়ে। সেখানে সেই নামের এক বৃদ্ধ মহিলা কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ এক অদ্ভুত কণ্ঠ তাকে নিজের দিকে ডাকতে শুরু করে। এই ভয়ঙ্কর মুহূর্তেই দৃশ্য বদলে যায় এবং আমরা পৌঁছে যাই তাইওয়ানের একটি শহরে। শহরের দেয়াল জুড়ে সেই বৃদ্ধ মহিলার নিখোঁজের পোস্টার লাগানো ছিল। এই পোস্টারগুলোর সামনে এক মহিলা দাঁড়ায়। পোস্টারটির দিকে তাকিয়ে সে বলে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, যেন আমরা একসাথে ডিনার করতে পারি। অর্থাৎ এই মহিলা সেইকে আগে থেকে চিনত। এরপর সেই মহিলা বাড়ি ফিরে যায় এবং তার নাতির জন্য নাস্তা বানাতে শুরু করে। তার নাতির নাম চিউয়ে। কিছুক্ষণের মধ্যে চিউয়ে প্রস্তুত হয়ে নাস্তা করতে আসে। তখন তার দাদি তাকে জিজ্ঞেস করে আজকে তার গার্লফ্রেন্ড ডিনারে আসে। এই কথোপকথন থেকে আমরা জানতে পারি চিউয়ে গত 5 বছর ধরে ইচুন নামের একজন রেডিও আরজেকে ডেট করছে, আর তার দাদি চান তারা দুজন এখন বিয়ে করে নিক। কিন্তু চিউয়ে এসব কথা খুব একটা মন না দিয়ে তাড়াহুড়ো করে অফিসের জন্য বেরিয়ে যায়। এত তাড়াহুড়োর মধ্যে সে তার টিফিনটা বাড়িতেই ভুলে যায়। চিউয়ে চলে যাওয়ার পর যখন তার দাদি ঘরে একা থাকেন, তখন তিনিও অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পান। সেই কণ্ঠস্বর বারবার তার নাম ধরে ডাকছিল। ভয় ও অস্বস্তিতে তিনি পুরো বাড়ি খুঁজে দেখেন, কিন্তু কাউকেই দেখতে পান না। হঠাৎ করে তার পা পিছলে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চোখে পড়ে চারদিকে ছড়িয়ে থাকা রক্তের দাগ। তিনি এই ভয়ঙ্কর দৃশ্য বোঝার চেষ্টা করছিলেন, ঠিক তখনই পেছন থেকে অস্বাভাবিক হাত তার মাথা চেপে ধরে। পরের মুহূর্তেই তার চোখ পুরোপুরি কালো হয়ে যায়। এবার ফোকাস হয় ইচুনের দিকে, যে তার রেডিও স্টেশনে ব্যস্ত ছিল। একই সময়ে চিউয়ে তার ক্লায়েন্টদের সঙ্গে কাজে ব্যস্ত। পেশায় চিউয়ে ছিল একজন প্রপার্টি এজেন্ট। একটি পরিবারকে বাড়ি দেখিয়ে চিউয়ে যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে তার আশেপাশে রহস্যময় কিছু শব্দ শুনতে পায়। শব্দের দিকে এগিয়ে গেলে সে সেখানে নিজের টিফিন বক্স দেখতে পায়। এটি সেই টিফিন যেটা সে বাড়িতে ভুলে রেখে এসেছিল। এটা দেখে চিউয়ে প্রথমে অবাক হয়, কিন্তু পরে ভাবে হয়তো তার দাদি টিফিনটি সেখানে রেখে গেছেন। এই ভেবে সে সঙ্গে সঙ্গে তাকে ফোন করে, কিন্তু ক্লায়েন্টরা পাশে থাকায় কল কানেক্ট হওয়ার আগেই সে কল কেটে দেয়। অফিস থেকে বের হয়ে চিউয়ে তার গার্লফ্রেন্ড ইচুনকে পিক করতে যায়। সেখান থেকে সে তাকে তার নতুন বাড়িটি দেখাতে নিয়ে যায়। সেই নতুন বাড়িতেই চিউয়ে হঠাৎ করে ইচুনকে বিয়ের প্রপোজ করে বসে, কারণ চিউয়ে খুব শীঘ্রই সংসার পাততে চেয়েছিল এবং ভবিষ্যতে নিজের সন্তানদের সঙ্গে খেলতে চেয়েছিল। কিন্তু এসব কথা শুনেই ইচুন রেগে যায়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই মুহূর্তে সে বিয়ে করতে চায় না, এমনকি কোনো সন্তানও নয়। তখন চিউয়ে বলে সে তার দাদিকে কিছু না জানিয়েই তাদের পুরনো বাড়িটি বন্ধক রেখে শুধুমাত্র তাদের বিয়ের জন্যই এই নতুন বাড়ি কিনেছে। কিন্তু এই কথা শুনে ইচুন আরও বেশি বিরক্ত হয়ে যায়। সে চিউয়েকে বলে তার দাদি যদি এটা জানতে পারেন তাহলে তিনি ভীষণ রেগে যাবেন। কিন্তু চিউয়ে এসবের তোয়াক্কা করে না। সে শুধু ইচুনকে নিয়ে নিজের পরিবার করার স্বপ্ন দেখে যাচ্ছিল। এরপর দুজন ডিনারের জন্য দাদির বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা কাউকেই খুঁজে পায় না। ঠিক তখনই চিউয়ে দেখতে পায় তার দাদি নাকি এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাইরে যাচ্ছেন। এখানে চিউয়ে তার দাদির আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই দাদিকে শুধু চিউই দেখতে পাচ্ছিল। ইচুন সেখানে কাউকেই দেখতে পায় না। পরের দিন একই এলাকার একজন গার্ড, যার নাম ছিল কুন, হঠাৎ করে সেই নিখোঁজ মহিলা সুইকে দেখতে পায়, যিনি গল্পের শুরুতে বনে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু এবার তিনি রহস্যজনকভাবে ফিরে এসেছেন। এদিকে সকালে ঘুম থেকে উঠে চিউই দেখতে পায় তার দাদি কোথাও নেই।
আশেপাশে যাওয়ার সময় তার চোখে সেই নিখোঁজ মহিলা সুয়ের পোস্টার পড়ে। এখানে জানা যায় তার দাদি আর সুয়ে একসময় খুব ভালো বন্ধু ছিলেন। চুয়ে যখন আন্টি সুয়েকে তার দাদির ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সুই খুব অদ্ভুতভাবে রিয়াক্ট করতে শুরু করে এবং বারবার ক্ষমা চাইতে থাকে। এই অস্বাভাবিক আচরণ দেখে চুয়ে গভীর চিন্তায় পড়ে যায়। সেদিন দুপুরে অফিসে হঠাৎ করেই চুয়ে একটি পার্সেল পায়। পার্সেলের ভেতরে ছিল একটি ক্যামেরা। সেই ক্যামেরায় কয়েক মাস আগের একটি ভিডিও রেকর্ডিং ছিল, যেখানে দেখা যায় তার দাদি নিজের এলাকার বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু ভিডিওটিতে চুয়ে আরেকটি ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করে। একটি অদ্ভুত ছোট মেয়ে লাল রঙের পোশাক পরে সবার পেছনে হাঁটছিল। দেখতে সে ভীষণ ভয়ানক লাগছিল এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ওই গ্রুপের কেউ নয়। তাহলে সে কে ছিল? ঠিক সেই সময় অফিস জুড়ে পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে, যা সবাইকে অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চুয়ে কোনো গন্ধই পাচ্ছিল না। অফিস থেকে ফেরার পথে চুয়ে ক্যামেরাটি নিয়ে সিকিউরিটি গার্ডের কাছে যায় এবং ক্যামেরাটি সম্পর্কে জানতে চায়। সিকিউরিটি গার্ড অর্থাৎ আঙ্কেল কুন ক্যামেরা দেখেই চিনে ফেলে এটি আন্টি সুয়ের ক্যামেরা। এরপর চুয়ে আর আঙ্কেল কুন একসঙ্গে সুয়ের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে পুরো বাড়িটি ফাঁকা এবং অন্ধকারে ভরা। হঠাৎ করে চুয়ে ঘরের এক কোণে সেই একই ছোট মেয়েটিকে দেখতে পায়, যাকে সে ভিডিওতে দেখেছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটি উধাও হয়ে যায়। ঠিক তখনই বাড়ির সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হতে শুরু করে। দুজনে ভীষণ ভয় পেয়ে যায় এবং ভেতরে কারোর উপস্থিতি আভাস পায়। কিন্তু হঠাৎ করেই সব দরজা খুলে যায় আর তারা দুজন আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। বাইরে এসে চুয়ে বমি করতে শুরু করে। সেই রাতেই চুয়ে গার্ড আর ইচুং মিলে সেই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে বসে, যেদিন তার দাদি নিখোঁজ হয়েছিল। ফুটেজে তারা পরিষ্কার দেখতে পায় লাল পোশাক পরা সেই অদ্ভুত মেয়েটি তার দাদিকে কোথাও যেন নিয়ে যাচ্ছে। এরপর তারা সেই রাতের আরেকটি ফুটেজও দেখে, যেখানে দেখা যায় চুয়ে আর গার্ড যখন আন্টি সুয়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন তাদের পেছনে পেছনে সেই লাল পোশাক পরা মেয়েটিও বেরিয়ে এসেছিল। এটা দেখে চুয়ে বোঝা যায় এই মেয়েটি আসলে কোনো সাধারণ মেয়ে নয়, বরং এটি ভয়ঙ্কর আত্মা যে তাদের সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এই আত্মা কেন তাদের টার্গেট করেছে? পরের দিন সকালে চুয়ের মনে হয় তার দাদি যেন তাকে ডাক দিয়ে ঘুম থেকে জাগাচ্ছেন, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। চুয়ে যখন নিজের ঘর থেকে বাইরে বের হয়, হঠাৎ করে সে দাদির স্মৃতিতে হারিয়ে যায়। তার মনে পড়ে শৈশবে দাদি কিভাবে তাকে আগলে রেখেছিলেন, কত যত্ন নিয়েছিলেন। এসব স্মৃতি তাকে ভীষণ আবেগপ্রবণ করে তোলে আর সে দাদিকে ভীষণভাবে মিস করতে শুরু করে। ঠিক তখনই সে ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটা যাচাই করতে গিয়ে সে দেখে মেঝেতে ছড়িয়ে রয়েছে রক্ত। এরপর কিচেনের দিক থেকে আরও শব্দ আসতে থাকে। সেখানে যেতেই তার সামনে হাজির হয় সে একই আত্মা। ঠিক সেই মুহূর্তেই চুয়ের মুখের ভাবভঙ্গি হঠাৎ বদলে যেতে থাকে। পেছন থেকে দুটো হাত এসে তার মুখ শক্ত করে চেপে ধরে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এটা সবই ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। কিন্তু ঘর থেকে বের হতে সে বাস্তবে তার দাদিকে দেখতে পায়। চুয়ে দাদিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। তখন দাদি তাকে বলে ইচুনকে আবার ডিনারের জন্য ডাকতে। তাই চুয়ে সোজা ইচুনের কাছে যায় এবং বারবার বলতে থাকে আজ অবশ্যই তাকে ডিনারে যেতে হবে। চুয়ের এই অস্বাভাবিক আচরণ দেখে ইচুন চিন্তিত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে শিশুদের ওয়ার্ডের কাছে পৌঁছে চুয়ে কাঁদতে থাকা শিশুদের শব্দের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে সে ইচুনকে বলে এই বাচ্চাগুলো কত সুন্দর, সেও বাবা হতে চায়। তাহলে ইচুন তাকে বিয়ে করতে চায় না কেন? ইচুন তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে এখন এসব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, তাকে চুপ থাকতে বলে। কিন্তু চুয়ে অদ্ভুতভাবে বলে ওঠে তাদের নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন এবং সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক
তখনই ইচুন শিশুদের ওয়ার্ডের দিকে তাকিয়ে চমকে ওঠে। সেখানে কোনো শিশুই ছিল না, অথচ স্পষ্টভাবে শিশুদের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এই দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর দুজন যখন তাদের বাড়িতে পৌঁছায়, ভেতরে ঢুকতে ইচুন হঠাৎ সেই আত্মার এক ঝলক দেখতে পায়, যা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়। কিন্তু পরের মুহূর্তে সে আরও ভয়াবহ এক দৃশ্য দেখে। চিউয়ে দাদির রান্না করা খাবারের বদলে জীবন্ত পোকামাকড় খাচ্ছিল। এই দৃশ্য দেখে ইচুন ভয়ে কাঁপতে থাকে এবং সঙ্গে সঙ্গে আঙ্কেল কুনকে ডাকতে যায়। কিন্তু ইচুন আর আঙ্কেল কুন ফিরে এসে দেখে সেখানে না চিউয়ে আছে, না সেই পোকামাকড় ভর্তি খাবারের প্লেট। এই সময়ে পুলিশ একটি হাইওয়েতে চিউয়ের দাদিকে খুঁজে পায়। তার অবস্থা ছিল ভীষণ খারাপ। পরের দিন সকালে ইচুন চিউয়ের অফিসেও যায়, কিন্তু সেখানেও তার কোনো খোঁজ পাওয়া যায় না। ঠিক তখনই সে খবর পায় দাদিকে খুঁজে পাওয়া গেছে। ইচুন সেখানে পৌঁছে দেখে দাদির আচরণও সম্পূর্ণ অস্বাভাবিক হয়ে গেছে। ইচুনকে দেখা মাত্রই দাদি জোরে জোরে বলতে থাকে সে চিউয়ের নাম বলে দিয়েছে। এরপর বারবার ক্ষমা চাইতে থাকে। সে বমি করে ফেলে। এখানে আঙ্কেল কুন জানায় এটা নিশ্চয়ই সেই পাহাড়ের আত্মার কাজ। ইচুন আঙ্কেল কুনের কাছ থেকে জানতে পারে কাছের পাহাড়ে লাল পোশাক পরা একটি ছোট্ট মেয়েকে দেখা গেছে। একই রকম মেয়েকে তারা আগেও শুয়ের বাড়িতে দেখেছিল। এটা নিশ্চিত এই আত্মাটাই তাদের সবাইকে টার্গেট করেছে। বাড়িতে ফিরে ইচুন পাহাড় ঘিরে থাকা অদ্ভুত সব আত্মাগুলোর গল্প খুঁজতে শুরু করে। তখনই সে জানতে পারে লাল পোশাক পরা সেই আত্মার কথা, যার নাম মোসিয়ান। এটি এমন একটি আত্মা যে মানুষের মস্তিষ্ককে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, মানুষের সামনে বিভ্রম সৃষ্টি করে, তাদের মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের সঙ্গে খেলতে থাকে। ইচুন যখন সেই পাহাড়ি এলাকায় নিখোঁজ হওয়া মানুষদের তালিকা দেখে, তখন সে বুঝতে পারে সবাই একই জায়গা থেকেই গায়েব হয়েছে। একজন প্যারানর্মাল এক্সপার্টের ইন্টারভিউ থেকে ইচুন আরও জানতে পারে এ ধরনের ভয়ঙ্কর আত্মার বিভ্রম থেকে নিজের মনকে রক্ষা করতে হলে হঠাৎ আলো বা বিস্ফোরণের মতো শব্দ ব্যবহার করা যেতে পারে। এদিকে আঙ্কেল কুন যখন তার গার্ড কেবিনে বসেছিলেন, তখন বাইরে থেকে তিনি মোসিয়ানের আওয়াজ শুনতে পান। তখনই আলো জ্বালিয়ে জানালা দিয়ে তাকাতে তিনি দেখতে পান মোসিয়ান গাছের ওপর বানরের মতো লাফিয়ে লাফিয়ে চলাফেরা করছে। ভয়ে কাঁপতে কাঁপতে আঙ্কেল কুন যখন ফায়ার ক্র্যাকার জ্বালিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করেন, ঠিক তখনই মোসিয়ান হঠাৎ তার কেবিনে আক্রমণ চালায়। ভয়ে তিনি কেবিন থেকে বেরিয়ে আসেন। ঠিক তখনই মোসিয়ান কেবিন থেকে বের হয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আর আঙ্কেল কুনের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এদিকে ডাক্তার ইচুনকে জানান তার দাদির বমির ভেতর থেকে এমন এক মথ পাওয়া গেছে যেটি এখনও জীবিত। এই অদ্ভুত মথের নাম ডেথ হেড মথ। ডাক্তারও বুঝতে পারছিলেন না কিভাবে দাদির পেটের ভেতরে এমন এক জীবন্ত মথ থাকতে পারে। এই তথ্য শুনে ইচুন আরও বিচলিত হয়ে পড়ে এবং ইন্টারনেটে খোঁজ শুরু করে। সেখানে সে জানতে পারে এক ভয়ঙ্কর তথ্য। এই ডেথ হেড মথের মাথার পেছনের নকশা ঠিক মোসিয়ানের মুখের মতোই। এতে পরিষ্কার হয়ে যায় এ সবই মোসিয়ানের শক্তির প্রভাব। সেই রাতেই ইচুন ঘুমিয়ে পড়ার পর হঠাৎ তার ক্যামেরা ও ল্যাপটপ নিজে থেকে চালু হয়ে যায়। শব্দ শুনে তার ঘুম ভাঙে আর সে দেখে তার শরীর থেকে নিজে নিজেই রক্ত বেরোচ্ছে। অল্প সময়ের মধ্যেই এত রক্ত ঝরতে থাকে যে পুরো বিছানা রক্তে ভেজে। ভয়ে ইচুন স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই মোসিয়ান তার সামনে এসে তাকে ভয় দেখায়। তারপর অদৃশ্য হয়ে দেয়ালের ওপর দিয়ে হাঁটতে শুরু করে। আর তখন ইচুন চমকে ঘুম থেকে জেগে ওঠে। তারও মনে হয় এই সবই ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পরদিন সকালে ইচুন যখন দাদিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে, তখন দাদি তাকে বলেন চিউয়ে যদি ফিরে আসে তাহলে তাকে জানিয়ে দিও যে এই বাড়িটা তার নাম করে দেওয়া হয়েছে। দাদির চিউয়ের শৈশবের জুতো দেখিয়ে বলেন গত রাতেও মোসিয়ান তার স্বপ্নে এসেছিল এবং বলেছে এই জুতোর বদলে সে দাদিকে চিউয়ের সঙ্গে দেখা করতে দেবে। ইচুন দাদির কথার কোনো মানে বুঝতে পারছিল না। কাজে যাওয়ার সময় ইচুন আঙ্কেল কুনকে বলে যায় দাদির দিকে যেন সে নজর রাখে। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার মনে হয় গার্ডের আচরণও
অস্বাভাবিক হয়ে উঠেছে। সন্ধ্যায় অফিসে থাকার সময় ইচুন একটি অচেনা লোকের ফোন পায়। লোকটি তাকে দুটি নাম জানায়, একটি ওয়ানলংকেন আর অন্যটি শেনকেন গ্রাম। ঠিক তখনই পুলিশের ফোন আসে। তাকে জানানো হয় তার দাদি আবারও নিখোঁজ হয়ে গেছে। এই খবর শুনে ইচুন সঙ্গে সঙ্গে পুলিশের কাছে পৌঁছায় এবং জানায় এবার সে জানে দাদি কোথায় গেছেন। সে পুলিশকে শেনকেন গ্রামের বনে অবস্থিত ওয়ানলংকেন পাহাড়ের ঠিকানা দেয়। রেস্কিউ টিমের সঙ্গে যাওয়ার আগে ইচুন চিউয়ে ও তার দাদির বাড়িতে যায়। সেখানে সে নিজের আর চিউয়ের একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটির পেছনে লেখা ছিল, আগামী 5 বছরের মধ্যে চিউয়ে তোমাকে বিয়ে করবে। এটা পড়ে ইচুন ভেঙে পড়ে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। সে নিজেকেই দোষ দিতে থাকে, কেন সে চিউয়ের প্রতি এতটা কঠোর হয়েছিল, এতদিন কেনই বা তাকে বিয়ে করতে রাজি হয়নি। অবশেষে রেস্কিউ টিমের সঙ্গে ইচুনও সেই বনের দিকে রওনা হয়। সেখানে রেস্কিউ টিমের একজন অফিসার ইচুনকে একটি হুইসেল আর কিছু এমার্জেন্সি ফ্লেয়ার দেয়, যা বিপদের সময় তার কাজে আসবে। বনের ভেতরে ঢুকতেই তারা দাদিকে দেখতে পায়। রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করে নিরাপদে বাইরে নিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই রাত হয়। ডিনারের সময় রেস্কিউ টিমের সেই অফিসার ইচুনকে জানায় এই পাহাড়টি এক ভয়ঙ্কর শক্তিশালী আত্মার সঙ্গে জড়িত। এখানে অনেক মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। বনের প্রতিটি গাছের সঙ্গে অসংখ্য আত্মা বাস করে। কেউ যদি সেই গাছগুলোর ক্ষতি করে বা অকারণে কেটে ফেলে, তাহলে তার পরিণতি হয় মৃত্যু। এই সময় এক অফিসার ইচুনকে জিজ্ঞেস করে সে কিভাবে নিশ্চিত ছিল যে তার দাদি এখানেই থাকবে। তখন ইচুন জানায় সে একজন মাউন্টেন গাইডের ফোন পেয়েছিল, যার নাম ছিল ওয়াংটেন। কিন্তু অফিসাররা তাকে জানায় এখানে কোনো একটা ভুল হচ্ছে, কারণ ওয়াংটেন বহু বছর আগেই মারা গেছে। এই কথা শুনে ইচুনের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। পরদিন সকালে সবাই চিউয়েকে খুঁজতে বের হয়, কিন্তু এইবার ইচুন সবার আগে আলাদা হয়ে যায়। এতে সে ভীষণ ভয় পায়। সে বন থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু চেষ্টা করতে করতেই রাত নেমে আসে। অর্থাৎ সে পথ হারিয়ে ফেলেছিল, অথবা হয়তো মোসিয়ানের পরবর্তী শিকার হতে চলেছিল। ঠিক তখন সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ইচুন যখন একটি ফ্লেয়ার জ্বালায়, তখন সে দেখতে পায় এক বিশাল আকৃতির মথ, যার আকার তার থেকেও বহু গুণ বড়। সেই বিশাল মথের শরীর থেকে অসংখ্য ছোট ছোট মথ বেরিয়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে সামলে চারিদিকে তাকাতে ইচুন আবার ভয়ে কাঁপতে শুরু করে, কারণ গাছের ডাল ও কাণ্ডের মধ্যে আটকে ছিল মানুষের লাশ, আর মনে হচ্ছিল তাদের আত্মাগুলো সেখানে বন্দী হয়ে আছে। ঠিক তখনই হঠাৎ ইচুনের পেট ফুলে ওঠে এবং সে এক বিশাল আকারের শিশু জন্ম দেয়। সেই শিশু তাকে মা বলে ডাকে এবং জিজ্ঞেস করে সে কেন সন্তান চায় না, সেও কি তাদের প্রত্যাখ্যান করবে। এই কথা শুনে ইচুনের চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে। আবেগে ভেসে গিয়ে সে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। আসলে এই মানসিক দুর্বল মুহূর্তটাকে কাজে লাগিয়ে মোসিয়ান তার মনের সঙ্গে খেলছিল। ঠিক তখনই ইচুন হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং বাস্তবতায় ফিরে আসে। জেগে উঠে সে চিউয়েকে দেখতে পায়। একে অপরকে দেখে দুজনই আনন্দ হয়ে ওঠে। ইচুন তখন চিউয়েকে তার দাদির কথা জিজ্ঞেস করে। চিউয়ে অবাক হয়ে বলে সে তো তার দাদিকে 2 বছর আগেই ওল্ড এজ হোমে রেখে এসেছেন। সে এমন অদ্ভুত কথা কেন বলছে? কিন্তু ইচুন এই কথা মানতে চায় না, কারণ সে জানে চিউয়ে তার দাদিকে অসম্ভব ভালোবাসে। এখানে ইচুন নিশ্চিত হয়ে যায় এই সব কিছুর পেছনে মোসিয়ানের ষড়যন্ত্র রয়েছে। ইচুন উঠে সেখান থেকে চলে যেতে চাইলে চিউয়ে তাকে আটকে দেয়। ঠিক তখন ইচুনের চোখে পড়ে তার কাছে থাকা ফ্লেয়ারের দিকে। সে সঙ্গে সঙ্গে একটি ফ্লেয়ার জ্বালায়। ফ্লেয়ার জ্বালানো মাত্রই চারপাশে সবকিছু বদলে যায়। সবকিছু সে বুঝতে পারে এতক্ষণ যা দেখছিল সবই ছিল এক ভয়ঙ্কর বিভ্রম। এখন সে দেখে তার চারপাশে গাছগুলোর ওপর অদ্ভুত সব জীব ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ তার নজর পড়ে চিউয়ের দিকে। সে একটি গাছের সঙ্গে ভয়াবহভাবে আটকে পড়েছিল। ইচুন দৌড়ে তার কাছে যায় এবং কোনো না কোনোভাবে তাকে সেই গাছ থেকে মুক্ত করে নিয়ে পালাতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে মোসিয়ান হঠাৎ আক্রমণ করে ইচুনকে মাটিতে ফেলে দেয়।
এরপর সে চিউয়ের বুকের উপরে উঠে বসে এবং মুহূর্তের মধ্যে তার আকার ভয়াবহভাবে বড় হতে শুরু করে। মোসিয়ান ইচুনকে ধরে ফেলে এবং তার পুরনো অপরাধবোধ মনে করিয়ে দিয়ে সেটার সুযোগ নিতে চায়, যেন পুরোপুরি তাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইচুন নিজের কাছে থাকা শেষ ফ্লেয়ারটি জ্বালিয়ে সোজা মোসিয়ানের চোখে ছুঁড়ে মারে। এতে মোসিয়ান যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখনই রেস্কিউ টিম আকাশে একের পর এক ফ্লেয়ার ছুড়ে দেয়। চারদিক ঝলসে ওঠা আলোয় ভরে যায়, আর সঙ্গে সঙ্গে সব শয়তানি আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। নিজের জীবন বাজি রেখে ইচুন সেই পরিবারটিকে বাঁচিয়ে ফেলে, যে পরিবারের অংশ সে নিজেও হতে যাচ্ছিল। গল্প এগিয়ে যায় আর আমরা দেখি ইচুন ও চিউয়ে অবশেষে বিয়ে করেছে এবং ইচুন এখন গর্ভবতী। এক রাতে সবাই যখন একসঙ্গে ডিনার করছিল, তখন দেয়ালে আবার সেই ডেথহেড মথের ছবি ভেসে ওঠে। সেই সঙ্গে ইচুনের সোনোগ্রাফিক ছবিও দেখা যায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় ছিল, গর্ভের শিশুটির চোখ সম্পূর্ণ কালো। এর মানে একটাই, মোসিয়ান এখনও তাদের সঙ্গে রয়েছে। এবার যদি বাস্তব ঘটনার কথা বলি, 1998 সালের মার্চ মাসে তাইওয়ানের এক পাহাড়ি এলাকায় একটি পরিবার হাইকিংয়ে গিয়েছিল। পরিবারের এক সদস্য পুরো ভ্রমণটি ভিডিও ক্যামেরায় রেকর্ড করেছিল। কিন্তু সেখান থেকে ফিরে আসার পর পরিবারের এক সদস্য রহস্যজনকভাবে মারা যায়। এরপর তারা যখন আবার সেই ভিডিওটি দেখে, সবাই হতবাক হয়ে যায়, কারণ রেকর্ডিংয়ে দেখা যায় তাদের পেছনে একটি লাল পোশাক পরা মেয়ে হাঁটছে, অথচ বাস্তবে সেখানে তাদের সঙ্গে আর কেউ ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে সদস্যটি মারা গিয়েছিল, ভিডিওতে তার মুখের অভিব্যক্তি ছিল অস্বাভাবিক ও বিকৃত। এই ভিডিওটি পরে স্থানীয় টিভি প্রোগ্রাম ও মিডিয়াতে দেখানো হয় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো তাইওয়ানে আলোড়ন সৃষ্টি করে। তখন মানুষ এটিকে একটি সত্যিকারের প্যারানর্মাল ঘটনা বলে বিশ্বাস করেছিল। আজও এটি তাইওয়ানের অন্যতম বিখ্যাত ভৌতিক কাহিনী হিসেবে পরিচিত।